আজকের ভিডিওতে ডব্লিউডব্লিউ রিলেটেড বেশ অনেক বড় বড় নিউজ রয়েছে। তো সবার প্রথমে বলা যাক এখানে কেন ভেলাস্কেজকে নিয়ে। তোমরা আমাকে প্রায় জিজ্ঞেস করো যে দাদা কেন ভেলাস্কেজ এখন কোথায় আছে, সে কি ডব্লিউডব্লিউতে আদৌ ফিরবে কিনা। সে তো একবারের জন্য এসেছিল, তারপরে ডব্লিউডব্লিউ থেকে উদাও হয়ে গেল। তো স্যার কী অবস্থা? তো দেখো, কেন ভেলাস্কেজ রিলেটেড একটা খুবই খারাপ নিউজ আছে। সেটা হচ্ছে যে কেন ভেলাস্কেজ এখন পরবর্তী 5 বছর জেলেতে থাকবে। সে একটা বড় ক্রাইম করেছে। এটাকে ক্রাইম কি করে বলতে পারো, এটা বলতে পারো যে সে আইনকে নিজের হাতে তুলে নিয়েছিল। তো আজ থেকে প্রায় 2 থেকে 2.5 বছর আগে কি হয় যে কোনো এক ব্যক্তি তার পরিবারের একজনকে মলেস্ট করেছিল, তাকে অ্যাবিউজ করেছিল, যার ফলে কেন ভেলাস্কেজ বদলা নেওয়ার জন্য কি করে যে সেই ব্যক্তিটাকে ধাওয়া করে একটা গাড়ি নিয়ে আর বন্দুক নিয়ে। তো হাই স্পিডে তাকে খুব ধাওয়া করে, প্রায় তাকে মানে ধরতে পারলে প্রায় মেরেই ফেলতো বন্দুক দিয়ে। তো সেই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। তারপরে এতদিন ধরে কেস চলছিল আর ফাইনালি সে দোষী সাব্যস্ত হয়েছে, যার ফলে এখন থেকে 5 বছরের শাস্তি ভোগ করতে হবে জেলেতে। তো দেখো, এটা নিয়ে তো অনেকের অনেক বেশি মতামত থাকবে, অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু কেন ভেলাস্কেজ যেটা করেছে ওর জায়গায় অন্য কেউ থাকলে সেটাই করতো। আর নিজের পরিবারের কাউকে যদি এরকম কেউ করে তাহলে তাকে তো কেউ ছেড়ে তো দেবে না। তো কেন ভেলাস্কেজ যেটা করেছে স্বাভাবিক, ওটা বোঝাই যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আইন নিজের হাতে তুলে নেওয়া সেটা একটা বড় অপরাধ। তো সেই জন্য এখন তার শাস্তি কেন ভেলাস্কেজকে পেতে হচ্ছে। তো খুবই স্যাড এটা। কী বা করা যাবে, এখানে কিছু করার নেই। তোমাদের তো এটা নিশ্চয়ই মনে আছে, জনসন একটা বাচ্চাকে উদ্দেশ্য করে আঙুল দেখিয়ে তাকে কিছু খারাপ কথা বলেছিল, আর সেই বাচ্চাটা বেশ ভাইরালও হয়ে যায়। তো সেই বাচ্চাটা ফাইনালি তার বলতে পারো তার বক্তব্য বা বলতে পারো এই যে পুরো ঘটনাটা ঘটেছে এই বিষয়ে তার মতামত জানায়। সে বলে যে জনসন আমার দিকে আঙুল দেখিয়ে এরকম বলে। আমি প্রথমে তো বুঝতে পারিনি, কিন্তু তারপরে বুঝতে পারলাম যে আসলে কি হচ্ছে। আমি তখন একদমই হতবাক হয়ে গেছিলাম, কিন্তু আমি জানি যে জনসন যেটা বলছে সেটা হচ্ছে তার ক্যারেক্টারে থেকে বলছে, আর জনসন সবসময় আমার একজন হিরো হয়েই থাকবে। তো এটা দেখে খুব ভালো লাগছে যে একটা বাচ্চা মানুষ, বাচ্চা ছেলে, সেও কিন্তু বুঝছে যে কোনটা স্ক্রিপ্টেড আর কোনটা রিয়ালিটি। তো সেও এখানে ক্যারেক্টার, হিল, ফেস সব কিছু বুঝছে। তো এটা দেখে তো বেশ ভালো লাগছে, কারণ বাচ্চারা সাধারণত এইসব হিল, ফেস, তারপরে ক্যারেক্টার, স্ক্রিপ্টেড এইসব জিনিস বোঝে না। তাদের চোখে যে ভালো সে ভালো, আর যে খারাপ সে খারাপ। এই বাচ্চাটা রিয়ালিটিটা জানে। তো এটাই বলতে পারো যে এখনকার যুগে এটা অ্যাডভান্স বাচ্চা, এরা সব প্রথম থেকেই জেনে বুঝে রেখেছে সব। এরা জানে যে এরা কী দেখছে। আর প্রবলেম তো তখন হয় যখন যারা অবুঝ তারা দেখে, তারা বেকার বেকার ঝামেলা করে। এরকম তো আমরা প্রায় দেখি, কন্ট্রোভার্সি তো হয়েই থাকে। তবে এটাও বেশ ভালো জিনিস যে জনসনের ফ্যান্সরা জনসন এখন হিল বলে তাকে হেট করছে না, এখানে হিলের মতো রিয়াকশান দিচ্ছে। কিন্তু জনসনের সমস্ত ফ্যান কিন্তু জনসনের পাশেতেই রয়েছে। আর লোগান পল এখানে তার ইম্পালসিভ পডকাস্ট একটা জিনিস রিভিল করে যে সে আগের বছরে ইউএফসিতে যাওয়ারও কথা ছিল। ইউএফসির প্রেসিডেন্ট ডেনা হোয়াইট তাকে অ্যাপ্রোচ করেছিল ইউএফসিতে একটা ম্যাচ লড়ার জন্য, কিন্তু কোনো কারণবশত সেটা লোগান পল রাজি হয়নি। জানি না, হয়তো ভয় পেয়ে গেছে বা অন্য কোনো কারণ থাকতে পারে। লোগান পল সেটাতে আর রাজি হয়নি। তো এটা এতদিন পর রিভিল করলো। যদি সে রাজি হয়ে যেত তাহলে আমরা তাকে ইউএফসিতেও দেখতে পেতাম। আর তাছাড়া টিকেও গ্রুপ তো টিকেও গ্রুপ তো ইউএফসি আর ডাব্লিউডব্লিউ নিয়ে তৈরি। তো সেই হিসাবে দেখতে গেলে লোগান পল যদি এটা করতো অনেক বড় একটা জিনিস হয়ে যেত। মানে টিকেও গ্রুপের দুখানা কোম্পানিতেই সে ম্যাচ রেসেল করে নিয়েছে। এটা আর ইউএফসিতে তো রেসেল নয়, ওখানে একটা রিয়েল ফাইটই হয়। তো বলতে পারো যে এটা লোগান পলের একটা বড় রেকর্ড হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। কিন্তু ভবিষ্যতে হয়তো এরকম রেকর্ড লোগান পল বানিয়ে দিতে পারে, কারণ লোগান পল তো রিয়েল লাইফ ফাইট প্রায় লড়ে থাকে, তো এখানেও লড়তেই পারে। তবে এই রেকর্ডটা ব্রক লেসনার আর সিএম পাঙ্কের নামে তো অলরেডি রয়েছে, কিন্তু তখনকার যুগে তো ইউএফসি একটা আলাদা কোম্পানি ছিল। এখন যেমন দুটো এক হয়ে গেছে, তখন সেটা এক ছিল না। আর ডাব্লিউডব্লিউ ধাক একদম জনসনের নতুন মার্চেন্ডাইজ রিলিজ করছে, আর একটা নতুন মার্চেন্ডাইজ চলে এসছে এই প্রোমো কাট করার পর। এখানে লেখা আছে লাস্ট রিয়াল চ্যাম্পিয়ন। জনসিনা হচ্ছে লাস্ট রিয়াল চ্যাম্পিয়ন। তো জনসিনার তো বলতে পারো যে এখনও জানুয়ারি, মানে আমাদের এই 2025 সাল শুরু হয়ে 3 মাসও হয়নি, তার মধ্যে এক গাদা মার্চেন্ডাইজ বের করে দিয়েছে। তো এই দিক দিয়ে মার্চেন্ডাইজ সেলের দিক দিয়ে আর বিজনেসের দিক দিয়ে ডাব্লিউডব্লিউ কিন্তু জনসনের নামে বেশ ভালোই টাকা কামাচ্ছে। আর এর পরের নিউজ হচ্ছে, তোমরা যেমনটা জানো যে হার্ডি বয়েজ এখন তাদের ক্যারিয়ারের প্রায় শেষের পথে রয়েছে, আর বেশি বছর হয়তো আমরা তাদেরকে দেখতে পাবো না। তারা ফাইনাল একটা ডাব্লিউডব্লিউতে রান দিতে চায়, কিন্তু তারা এটাও বলে যে তাদের ইচ্ছা আছে যে তারা শেষ একবার ডেডলি বয়েজের সাথে ম্যাচ রেসেল করতে চায়। তো এইটাও খুব একটা বড় কিছু না। এখানে আমরা বুলিরে ডেডলিকে তো প্রায় মাঝে মাঝে কোনো একটা সেগমেন্টে বা রেসলিংয়ের মধ্যে ইনভলভ হতেও দেখতে পাই। শুধুমাত্র ডিমান্ড ডেডলিকে আমরা খুব একটা দেখতে পাই না। তো যদি এটা কোনোভাবে সম্ভব হয় তো আমরা হয়তো এদের মধ্যে একটা লেজেন্ডারি ট্যাগ টিম ম্যাচও দেখতে পেয়ে যাবো, কারণ দুটো ট্যাগ টিমই তো লেজেন্ড, তো এটা লেজেন্ডারি ট্যাগ টিম হয়ে যাবে। তোমরা সকলে সারাকে তো চেনো, সারা যাকে আমরা এককালে পেজ নামে চিনতাম। সে এতদিন তো এইডাব্লিউর সুপারস্টার ছিল, কিন্তু এখন সে হয়েছে যে এইডাব্লিউর সাথে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। আর পেজ এটা অফিসিয়াল বলে দিয়েছে তার সোশ্যাল মিডিয়াতে
যে সে এখন আর এইডাব্লিউতে নেই, সে এখন পুরোপুরি হয়ে গেছে ফ্রি এজেন্ট। তো যদি ডাব্লিউডাব্লিউর যদি ইচ্ছা থাকে আর পেজেরও যদি ইচ্ছা থাকে তাহলে আমরা পেজকে আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে দেখতে পাবো। আর এইডাব্লিউ ওমেন্স ডিভিশনের আরেকজন বিখ্যাত স্টার মারিয়া মে, একে তো তোমরা অনেকেই চেনো, টনি স্টর্মের সাথে খুব জোরদার একটা রাইভালরি দিয়েছে রিসেন্ট টাইমে। তো এই মারিয়া মেরও এইডাব্লিউর সাথে কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাওয়ার পর হয়তো এই মারিয়া মেও ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। তো জেড কার্গিলের পর মারিয়া মেও হয়তো এইডাব্লিউ ছেড়ে ডাব্লিউডাব্লিউতে আসবে আর ডাব্লিউডাব্লিউকে সাইন করতে চায়। আর এমনটা নিউজ এসেছে যে মারিয়া মেও কিন্তু এইডাব্লিউ ছেড়ে ডাব্লিউডাব্লিউতে আসতে চায়। তো হয়তো আমরা ভবিষ্যতে এখন খুব তাড়াতাড়ি দেখতে পাবো না, হয়তো বেশ কিছু সময় যাবে, আগে কন্ট্রাক্ট তো শেষ হোক তারপর দেখা যাক। তো আমরা ভবিষ্যতে একেও ডাব্লিউডাব্লিউতে হয়তো দেখতে পেতে চলেছি। এবার ইউরোপিয়ান ট্যুর চলাকালীন ডাব্লিউডাব্লিউতে ছোটখাটো লাইভ ইভেন্ট করেছে, সেখানে একটা কাণ্ড হয়ে গেছে। কি হচ্ছে যে তোমরা বাঁ দিকে যে ফটোটা দেখতে পাচ্ছ, হ্যাঁ খুব ভালো দেখতে, তো এ হচ্ছে অনলি ফ্যান্সের একটা মডেল। অনলি ফ্যান্সে কী হয়তো তোমরা জানো, তো এও ডাব্লিউডাব্লিউ সেই হাউস শোটা দেখতে এসেছিলো। আর এ কী করেছে যে সিএম পাঙ্ক আর কোডি রোডস যখন ফ্যান্সের সাথে হাত মেলাতে যাচ্ছিল, এ তাদেরকে ব্যাড টাচ করে, খারাপভাবে টাচ করে, কাঁধে, গলায়, বুকে, হাতে, আর জানি না কোথায় কোথায় হাত দেওয়ার চেষ্টা করেছে, যেটা কিন্তু কোডি রোডস আর সিএম পাঙ্কের পছন্দ হয়নি। সে বারবার বারণ করেছে, এটা সাধারণত ফ্যান্সরা করে না, কিন্তু এ করেছে। কেন করেছে তোমরা সকলেই জানো। ভাগ্যিস ওখানে ব্যারিকেড ছিল, তাই জন্য শুধুমাত্র গলায়, বুকে, কাঁধে হাত দিতে পেরেছে, নাহলে যদি ব্যারিকেড না থাকতো তাহলে আর কোথায় কোথায় হাত দিত সেটা তোমরা বুঝতেই পারছো। মনে তো হচ্ছে ইনি কোডি রোডস আর সিএম পাঙ্কের সাথে একটা কোলাবোরেশন করতে চাইছে ভিডিওতে, আর তারপর সেটা অনলি ফ্যান্সে ছাড়বে আর এনার প্রিয় ফ্যানগুলো সব পাগল হয়ে যাবে। এইবার জেউসোকে নিয়ে কথা বলা যাক। জেউসো তার একটা ইন্টারভিউতে বলেছে যে সে রেসলম্যানিয়া 41-এ যখন এন্ট্রান্স করবে তখন সে চায় যেন তার সাথে কার্ডি বি আর সেক্সি রেড যেন এন্ট্রান্সে থাকে। আগের বার যেমন কে একজন ছিল তার কথা তো মনে নেই, তারপর ট্র্যাভিস স্কটও একবার জেউসোর সাথে এন্ট্রান্স করে। তো এখন এ চায় যে এই দুজন মহিলাও যেন এন্ট্রান্স করে এই জেউসোর সাথে। তো এই দুজনকে তো সবাই চেনে, খুবই ফেমাস সিঙ্গার। তো জেউসোর এখন বড় বড় শখ জন্মেছে। এছাড়া আরও কয়েকটা কথা বলেছে যেগুলো শুনলে তোমাদের মাথা অবশ্যই গরম হবে, তো সেগুলো বলে দিই। জেউসো বলছে যে যখন 2023 সালেতে আমি রোমানের এগেনস্টে সামার স্ল্যামেতে ম্যাচ রেসেল করছিলাম তখন কিন্তু সবাই চাইছিল যে আমি রোমানকে হারিয়ে দিই, নতুন চ্যাম্পিয়ন হয়ে যায়। কিন্তু এখন আমি যখন রয়্যাল রাম্বল জিতে গান্থারকে চ্যালেঞ্জ করছি তখন কেউ চায় না যে আমি গান্থারকে হারাই, বলছে আমি অযোগ্য। তো এইখানে জেউসোকে বুঝতে হবে যে তখন সিচুয়েশনটা আলাদা ছিল, তখন ব্লাড লাইনের স্টোরির জন্য জেউসো অনেকটা বেশি রেলিভেন্ট ছিল। আর তখন এমন অবস্থা হয়ে গেছিলো যে রোমানকে দেখে দেখে অনেকে বোর হয়ে গেছিলো, তখন সবাই একটা নতুন চ্যাম্পিয়ন দেখতে চাইছিল। তো তখন যদি রোমানের এগেনস্টে জেউসো কেন, যদি ডমডম ভাইও থাকতো তাও সবাই চাইতো যে ডমডম ভাই যেন রোমানকে হারিয়ে দিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে যায়। মানে আমরা টাইটেল চেঞ্জ দেখতে চাইছিলাম আর একটা নতুন চ্যাম্পিয়ন দেখতে চাইছিলাম, সেই জন্য তখন জেউসোকে এত বেশি তখন সাপোর্ট করা হচ্ছিল। কিন্তু দেখতে গেলে এখনকার জেউসোর সাথে তখনকার জেউসোর পার্থক্যটা অনেক বেশি রয়েছে। তখন জেউসো বেশি কিছু করেনি, আর তাছাড়া তখন শুধুমাত্র ব্লাড লাইনের স্টোরির জন্য তার হাইপটা ছিল। তারপরে সে 2024 সালটা খুব ভালো মতো কাটায়। এখন তার সাথে ব্লাড লাইনের স্টোরিটা নেই সেরকমভাবে, কিন্তু এখন বলতে পারো তখনকারের থেকে এখনকারের ডাউন আরও বেশি হয়ে গেছে, কারণ তখন স্টোরি লাইন ছিল, এখন স্টোরি লাইন নেই। তো এটা জেউসোকে বুঝতে হবে, সব সময় এক থাকে না, এটা পুরোপুরি স্টোরি ভিত্তিক জিনিস। আর এবার জেউসো আরেকটা কথা বলে যেটা শুনে ফ্যান্সদের মাথা আরও বেশি গরম হয়ে যায়। আর এখন ভালো মতো সোশ্যাল মিডিয়াতে জেউসোর ব্যান্ড বাজাচ্ছে ফ্যান্সরা। তো কি হয় যে এখানে ফ্যান্সরা তো প্রায় ক্রিটিসাইজ করে যে জেউসো রেসলিং করতে পারে না, তার কাছে মাত্র 2-3টে মুভি রয়েছে, ওর থেকে বেশি তো মুভ নেই। তো জেউসো এবার এখানে তাদেরকে জবাব দিয়ে বলে যে আমার 2-3টে মুভ রয়েছে, কিন্তু অনেক রেসলার রয়েছে যাদের কাছে 20খানা মুভ রয়েছে, 18খানা মুভ রয়েছে, তারা কিন্তু আমার মতো টপে নেই, আমার মতো রেলিভেন্ট নয়। আমি সবার ওপরে, আমি সবার টপে, আমি সব থেকে বেশি রেলিভেন্ট। তো এইসব রেসলিং মুভ দিয়ে কিছু হয় না, আমি যেখানে আছি সেখানে আগে পৌঁছে দেখাও। তো ব্যাস, এইটা বলার পর তো মাথা তো গরম হবেই হবে, কারণ এটা বহুত অহংকারের কথা। এক হয় তুমি সেই লেভেলের কাজ করো আর তারপর বলো, সেটা না হয় মানা যায়, যেমন রোমান করে দেখিয়েছে। তো এবারে কি হচ্ছে যে জেউসো, তোমরা একবার ভেবে দেখো জেউসো আজকে যেখানে আছে সেখানে থাকার কারণটা কি। এক হচ্ছে সে রকেট ফ্যামিলির লোক, 2 হচ্ছে ব্লাড লাইনের স্টোরিটাকে রেলিভেন্ট বানিয়েছে, আর সেই জন্যই আজ এত পুশ পাচ্ছে, নাহলে তো পেতো না। আগে তো আমরা দেখেছি যে উসোসের সাথে কি হতো, উসোস বলে কোনো একটা টিম আছে, সেটা আমরা ভুলে গেছিলাম আগেকার যুগে। কিন্তু এই যখন থেকে রোমানের ব্লাড লাইনের স্টোরিটা চালু হলো তখন থেকে উসোস একটা বড় টিম হয়ে বেরিয়ে এলো, আর তারপর থেকে আমরা জেউসোকে সিরিয়াসভাবে নেওয়া শুরু করলাম। আর জেউসো এখন এই কথা বলছে যে আমি সবার টপে রয়েছি, আমি সবার ওপরে, আমি সব থেকে বেশি রেলিভেন্ট। তো রেলিভেন্ট
সাসপেন্ড হয়েছে কেন সেটা তো দেখতে হবে, যা তা বললে তো হয় না। ঠিক 2019 সালে সেথ রলিন্সও কিন্তু এরকমই কিছু কন্ট্রোভার্সাল স্টেটমেন্ট দিয়েছিল, তারপর তার যা হাল করেছিল ফ্যান্সরা সে তো আমরা দেখেই নিয়েছি। তো জেউসও মনে হচ্ছে সেই দিকেই যেতে চলেছে। সত্যি কথা বলতে জেউসোর টাইম এখন খুবই খারাপ যাচ্ছে, তার রিসেন্ট টাইমে তার সাথে কী হলো সে তো আমরা দেখেই নিয়েছি। আর তার উপর এইরকম স্টেটমেন্ট দিলে সেটা খারাপই হবে, ভালোর দিকে তো যাবে না। আর আমাদের রেসলিংয়ের লেজেন্ড 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রিক ফ্লেয়ারকে জিজ্ঞেস করা হয় তুমি কি রেসলমেনিয়াতে থাকতে চাও, তো এখানে রিক ফ্লেয়ার একটাই কথা বলে হেল ইয়া। মানে রিক ফ্লেয়ার তো পুরোপুরি চায় যে সে রেসলমেনিয়াতে থাকবে। আর তোমরা যদি একবার ভেবে দেখো, রিক ফ্লেয়ার তো রিটায়ার হওয়ার নাম নিচ্ছে না, সে এখনও রেসলিং করতে চায়। আর ডাব্লিউডব্লিউ যদি তাকে রেসলমেনিয়াতে ইউজ করে কেমন হয়। রিসেন্ট টাইমে জন সিনা রিক ফ্লেয়ারের নাম ভুলিয়ে দেবে, এই কথাটা বলে যে সে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে, তারপর ফ্যান্সরা রিক ফ্লেয়ারকে ভুলে যাবে। আর এখন ধরো এমন কোনো সিচুয়েশান হলো, আমরা ভাবছি কোল্ড রোজকে কে সাহায্য করবে, দেখতে এলাম হয়তো রিক ফ্লেয়ারই সাহায্য করতে চলে এলো। রিক ফ্লেয়ার এসে জন সিনাকে চ্যাম্পিয়ন হতে দেবে না, যার ফলে তার রেকর্ডটাও ভাঙবে না, আর এটা একটা অনেক বড় মোমেন্টও হয়ে যাবে। আর রিক ফ্লেয়ার তো মানে আসার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, শুধুমাত্র ডাব্লিউডব্লিউ রাজি হওয়ারই কথা। ডাব্লিউডব্লিউ যদি রাজি থাকে তাহলে রিক ফ্লেয়ারকে আমরা ডেফিনেটলি দেখতে পেতে চলেছি। আর রিক ফ্লেয়ার এত বুড়ো বয়সে এসে জন সিনাকে তার রেকর্ড বানাতে দেবে না, এটা দেখেই বেশ মানে এটা একটা অনেক বড় মোমেন্ট। যখন সত্যিকারে আমরা যদি রেসলমেনিয়াতে দেখতে পাই যে জন সিনা কোল্ড রোজকে হারাতে চলেছে, আর তখন রিক ফ্লেয়ারের থিম সং প্লে হলো, তখন মোমেন্টটা দেখার মতো হবে। কিন্তু এই জিনিসটা আমরা আদৌ দেখতে পাবো কিনা সেটা একটা অনেক বড় জিনিস, কারণ শুধুমাত্র রিক ফ্লেয়ারের ইচ্ছা থাকলে হবে না, ডাব্লিউডব্লিউর ইচ্ছা থাকতে হবে। তো এইটাও একটা পসিবিলিটি কিন্তু রয়েছে রেসলমেনিয়াতে। আর এবার একটু স্যামান্থা রিগোর্সকে নিয়ে কথা বলা যাক। তোমরা নিশ্চয়ই ভুলে তো যাওনি এদেরকে, এরা ডাব্লিউডব্লিউ থেকে চলে যায় নিজের ইচ্ছাতে, আর তারপর ভাবে যে অনেক বড় কিছু করে নেবে, কিন্তু কি বড় করেছে সে তো তোমরা দেখেই নিয়েছো। তো কথা হচ্ছে যে এরা এতদিন এটা রিলেশনশিপে ছিল, কিন্তু এখন আজকের দিনে ফাইনালি এরা বিয়ে করে নিয়েছে, আর এখন থেকে এটা স্বামী স্ত্রী। তো এটা রিগোর্সে তার সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করে দেয়। তো দুজনকে কংগ্রাচুলেশন। আর আজকের ফাইনাল নিউজ হচ্ছে যে জন সিনাকে পরের সপ্তাহের জন্য ডাব্লিউডব্লিউ অনেকদিন আগে থেকে অফিসিয়াল করে দিয়েছিল, লন্ডনের যে রটা হবে সেখানে জন সিনা আসবে, আর আমরা পরের সপ্তাহে তৃতীয়বারের জন্য জন সিনার কোডোর্সের ফেস অফ দেখতে পাবো। তো এটার চান্স আছে যে পরের সপ্তাহে যেহেতু লন্ডনে শোটা হচ্ছে আর ইউকে ট্যুর ওইখানেই শেষ, তো সম্ভবত এখানে রক আসতে পারে, কারণ এখনও পর্যন্ত এলিমিনেশন চেম্বার থেকে আমরা জন সিনাকে একাই দেখতে পেয়েছি, রককে দেখতে পাইনি। তো এখানে এই স্টোরির মেন মাথা যেহেতু রক আছে, তো এমনটা আশা করা হচ্ছে, মানে কোনো নিউজ আসেনি, শুধুমাত্র রুমারই চলছে যে রক হয়তো এই পরের রতে আসতে পারে। আর তাছাড়া জন সিনাকে কিন্তু রেসলমেনিয়ার আগের আর কোনো রকম র বা স্ম্যাকডাউনের এপিসোডে কিন্তু অফিসিয়াল করা হয়নি বা অ্যাডভার্টাইজ করা হয়নি, যা অ্যাডভার্টাইজ রয়েছে সব কিন্তু রেসলমেনিয়ার পরের। তো এই তিনটেই র ছিল। এবারে এমন নয় যে অ্যাডভার্টাইজ করেনি মানে সে আর আসবে না, তাকে তো আসতেই হবে, কারণ তার স্টোরি লাইন চলছে। আর রেসলমেনিয়ার গো হোম এডিশনে তো সে আসবেই আসবে, যদি 1-2 সপ্তাহ মিস যায়। এটা আমরা হয়তো দেখতে পেতে পারি যে জন সিনা এই রটা হয়ে যাওয়ার পর আমেরিকাতে যে শোগুলো আছে তাতে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ এলো না, কিন্তু রেসলমেনিয়ার আগের যে র স্ম্যাকডাউন আছে সেখানে তো আসতেই হবে, নাহলে সেখানে যদি না আসে তাহলে বেকার আর কি বলতে পারবো, মানে তোমরা তো বুঝতেই পারছো। তো এই মার্চ মাসটা শেষ হওয়ার পর জন সিনার আমরা সারপ্রাইজ অ্যাপিয়ারেন্সও দেখতে পেতে পারি, আবার ডাব্লিউডব্লিউ আগে থেকে অ্যানাউন্সও করে দিতে পারে, কারণ আগে থেকে অ্যানাউন্স করলে টিকিট একটু বিক্রি হয়। এখন তো ট্রিপল এইচ এটাই করে দিয়েছে যে আগে থেকেই সব কিছু অ্যানাউন্স করে দেয়, সারপ্রাইজের তো আর কোনো রকম বালাই নেই। তো ডাব্লিউডব্লিউ হয়তো এই মার্চ মাসটা শেষ হয়ে গেলে জন সিনাকে আরও কয়েকটা শোয়ের জন্য অ্যাডভার্টাইজ করে দেবে রোড টু রেসলমেনিয়া। আর যদি না করে তো অবাক হবো, আর যদি সারপ্রাইজ রিটার্ন হয় মানে সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স হয় তো খুবই ভালো জিনিস। তবে একটা জিনিস তো কনফার্ম যে রককে তো একবার আসতেই হবে, কারণ রক যদি এই স্টোরি লাইনের মাথা হয়ে থাকে, রকের ওপরেই তো পুরোপুরি ডিপেন্ড করছে। জন সিনা রকের কাছে তার সোল বেচে হিল টার্ন করে এখন ফ্যান্সদেরকে উল্টোপাল্টা কথা বলছে, তো রককে তো আসতেই হবে রোড টু রেসলমেনিয়াতে। আর এটা হয়তো পরের সপ্তাহে যেহেতু লন্ডনে শো রয়েছে, আর লন্ডনে শো তো ডাব্লিউডব্লিউ খুব বড় করে বানায়, আর ইউরোপিয়ান ট্যুরের শেষ র হতে চলেছে, তো সেখানে তো রকের আসা তো উচিত। আর তাছাড়া এই দুটো রতে আমরা কি হলো তো দেখে নিলাম, জন সিনা কোডরসকে কোনো রকম উত্তর দেয় না, খালি চুপচাপ বোবার মতো দাঁড়িয়ে থাকে আর চলে যায়। তো এইবারেও ফাইনালি কি তাই হতে চলেছে? এবারে জন সিনা কি কিছু ফাইনালি বলবে নাকি সেটাও দেখতে পাবো না, এবারেও হয়তো মুখ বন্ধ করে চলে যাবে, এরকমটা হয়তো কিছু দেখতে পেতে পারে। কিন্তু আরেকটাও অ্যাঙ্গেল রয়েছে যে এখানে জন সিনা কিছু বলবে না, রক এসে জন সিনার হয়ে কথা বলে দেবে যে জন সিনা কেন এরকম করেছে, কী বা করেছে। তো সেটাও একটা পসিবিলিটি তো রয়েছে। তো দেখতে গেলে আমরা পরের সপ্তাহে রতে ভালো কিছু দেখতে পেতে পারি বা ডিসঅ্যাপয়েন্টও হতে পারি, তো এটার জন্য আগে থেকে রেডি হয়ে থাকো। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডব্লিউর একটা পরের নিউজ ভিডিওতে।